সালামু আলাইকুম, আমি আমাজউদ্দিন ফরহাদ আছি আপনাদের সাথে। অনেকে মেসেজ দিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান ক্র্যাশ করেছে, তো এই সম্পর্কে অনেকে বলতেছেন যে যে ভাইয়া আপনি কিছু বলেন। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি ফাইটার জেটটি ক্র্যাশ করলো, এটা আসলে আমরা নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে পারি না, এবং বাংলাদেশের মানুষ এটাকে দুর্ঘটনা হিসেবে দেখতে চায় না। এটা একটা সিস্টেমেটিক ক্রাইম, এটা একটা করাপশনের প্রতীক হয়ে আছে। যে করাপশন কত নিম্ন লেভেলে পৌঁছে গেছে আমাদের দেশে দেখেন। যেখানে এই বিমানটি উৎপাদন করা বন্ধ করে দিয়েছে, সেখানে আমরা এই বিমানটি এখন পর্যন্ত আমাদের আকাশে উড়াচ্ছি। এবং যেখানে মনে করেন একটা বিমান উড়ানোর আগে মনে করেন যাচাই বাছাই করা হয় এটার কোনো ত্রুটি আছে কিনা, সেখানে মনে করেন এই বিমানটা কোনো ফিটনেস যাচাই বাছাই না করে আমাদের দেশে এখনো উড়ানো হচ্ছে। এবং যেখানে একটা ট্রেনিং বিমান, যে উন্নত বিশ্বে যেখানে এক একটা ট্রেনিং বিমান উড়ানো হয় জনবহুল এরিয়ার বাইরে গিয়ে, খোলামেলা এরিয়াতে গিয়ে, সেখানে আমাদের দেশে এরকম একটা জনবহুল এরিয়াতে, ঢাকা শহরের মতো একটা জনবসতিপূর্ণ এরিয়ার মধ্যে দিয়ে এরকম একটি ট্রেনিং করানো হচ্ছে, এরকম একটি ট্রেনিং জেট উড়ানো হচ্ছে কোনো রকম ইন্সপেকশন ছাড়াই, কোনো রকম যাচাই বাছাই ছাড়াই। তো এইরকম অবস্থাতে যদি বিমানটি ক্র্যাশ ডাউন করে, তাহলে এটাকে আপনি কি বলবেন? এটাকে আপনি নিছকই দুর্ঘটনা বলবেন, নাকি আপনি সিস্টেমেটিক ক্রাইম বলবেন, নাকি আপনি সিস্টেমেটিক মার্ডার বলবেন এবং করাপশন জনিত মার্ডার বলবেন? আপনি দেখেন, প্রথম কথা বাংলাদেশে যদি ল অ্যান্ড অর্ডার থাকতো, বাংলাদেশে যদি দুর্নীতি না থাকতো, তাহলে এই বাংলাদেশে আজকে 2025 সালে এসে এই বিমান আকাশে উড়ার কথাই না। সেই জায়গায় এসে 2025 সালে এসে এরকম একটি বিমানটি আকাশে উঠতেছে, আপনি কি মনে করেন এই বিমানটি আকাশে উঠার আগ পর্যন্ত কি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কি এই বিষয়টা জানতো না যে এই বিমানটি চীন সরকার যেখানে উৎপাদন বন্ধ করে দিয়েছে, যেখানে বাতিল করে দিয়েছে, সেখানে আমার দেশে এই বিমানটি একটি জলজান্ত কফিন আকাশে উড়ানো হচ্ছে। এই বিমানটি যে কোনো মুহূর্তে ক্র্যাশ ডাউন করতে পারে, যে কোনো মুহূর্তে ক্র্যাশ ডাউন করতে পারে। তাহলে এই যে একটা বিমান বাহিনীর প্রধানের আপনি বলেন কাজ কি? অবশ্য শেখ হাসিনার সময়ের যদি কেউ বিমান বাহিনীর প্রধান হয়ে থাকে, তাহলে তো এটা বলতে হয়, যেখানে শেখ হাসিনার সময় একটা মেম্বার হতে গেলে মনে করেন কোটি কোটি টাকা দিয়ে হতে হয়, এবং শেখ হাসিনার 5 একটা মেম্বার হতে হয়, ইউনিয়নের মেম্বার হতে হয়। সেখানে মনে করেন একটা বিমান বাহিনীর প্রধান হতে গিয়ে কতটা পা চাটতে হয়েছে, কত কোটি টাকা দিতে হয়েছে, কতটুকু তেলবাজি করতে হয়েছে, এটা বলার আসলে অপেক্ষা রাখে না। তো এই যে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে দুর্নীতিবাজদেরকে বসিয়ে রেখে আমরা স্বপ্ন দেখতেছি আমরা একটা বিপ্লবের পরে আমাদের দেশটা সুন্দরভাবে গঠিত হবে, একটা সুন্দরভাবে দেশ গঠিত হবে, এটা আমরা স্বপ্ন দেখছি। কিভাবে? হাউ ইট ইজ পসিবল, মানে কিভাবে এটা আমরা ভাবতে পারি? আপনি দেখেন, যেখানে চুপ্পুর মতো লোক, শেখ হাসিনার তেলবাজি করা লোক এখনো মনে করেন আমরা রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে রাখছি, এবং রাষ্ট্রপতির আন্ডারে যেখানে আমরা মনে করেন এখনো আমাদের বাহিনীগুলোকে রাখার কথা বলতেছি, সেখানে আপনি কিভাবে চেঞ্জিং আশা করেন? এই যে একটা বিমান ক্র্যাশ ডাউন করলো, আপনি বলেন এই বিমান যেখানে চীন মনে করেন এটা উৎপাদন বন্ধ করে দিয়েছে, সেখানে বাংলাদেশে এখনো সেটা আকাশে উড়ানো হচ্ছে কেন? কারণ ওই যে দুর্নীতিগ্রস্ত, সবাই দুর্নীতিগ্রস্ত। বিমান বাহিনীর যত বড় বড় যে পদগুলো রয়েছে, সবাই দুর্নীতিবাজ, সবাই দুর্নীতিগ্রস্ত। তারা যেখানে মনে করেন একটা উন্নত প্রযুক্তির বিমান কেনা যায়, যে টাকা ব্যয় করলে একটা উন্নত প্রযুক্তির বিমান কেনা যায়, তার চেয়ে ডবল টাকা ব্যয় করলে তারা একটা ভাঙ্গারি মাল কিনে আনে। কিভাবে? কারণ টাকার ব্যয়টা তারা শুধুমাত্র অঙ্কের রিসিটেই দেখায়, এটা শুধুমাত্র বাজেট থেকে নিয়ে নেওয়ার জন্য দেখায়। যখনই তারা বাজেট থেকে একটা টাকা উঠিয়ে নেয়, যখনই তারা একটা বিল উঠিয়ে নেয়, ওই বিলের দেখা গেছে 99% তাদের পকেটে পড়ে, আর 1% দিয়ে যতটুকু সম্ভব হয় সেটা বাহিনীর জন্য কেনাকাটা করে। আর এই পয়েন্টটি বাহিনীর একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই জানে, এবং বাংলাদেশের প্রতিটি মানুষ জানে। যেখানে মনে করেন এলাকার একটা মেম্বার হইতে তেলবাজি করা লাগে, যেখানে এলাকার একটা মেম্বার হইতে মনে করেন শেখ হাসিনার পা চাটা লাগে, সেখানে বিমান বাহিনীর প্রধানেরা বসে আছে। আপনি কি মনে করেন শেখ হাসিনার পা চাটা ছাড়া তারা বিমান বাহিনীর প্রধান হয়েছে? শেখ হাসিনার পা চাটা ছাড়া চুপ্পু রাষ্ট্রপতি হয়েছে? আপনি কি এটা মনে করেন?
তাহলে এই যে জায়গাগুলোতে আপনি শেখ হাসিনার লোকদেরকে ক্রাফটেড লোকদেরকে বসিয়ে রেখে আপনি কিভাবে ভাবেন আপনার একটা বাহিনী সুশৃঙ্খল হবে, আপনার একটা বাহিনীর জন্য ভালো একটা কিছু হবে, আপনার একটা দেশের জন্য ভালো কিছু হবে, আপনি কিভাবে এটা ভাবতে পারেন? এটা কখনোই পসিবল না। এবং এই যে এখন যে এই যে বিমানটা ক্র্যাশ করলো, বিমানটা উড্ডয়নের আগে, বিমানটা উড়ালের আগে কেন এটা যাচাই বাছাই করা হলো না যে এই বিমানটা যে জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উঠতে যাচ্ছে, তাহলে এখানে যদি ইমার্জেন্সি কোনো একটা কিছু সিচুয়েশন ঘটে, তাহলে ওই ইমার্জেন্সি সিচুয়েশন থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো? অবশ্যই একটা বাহিনীর প্রধানের কাজ কি ভাই? একটা বাহিনীর প্রধানের কাজ যদি এগুলো না হয়, তাহলে তার বাহিনীর প্রধান হওয়ার কি দরকার? তার বিমান বাহিনীর প্রধান হওয়ার তো দরকার নাই, সে তো সিকিউরিটি গার্ডের কাজ করবে। এটা তো হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে দিক কি বলবো, আমি মাঝে মধ্যে বলি, আপনারা দেখেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা শুরুটা হয় হাট্টিমাটি টিম তারা মাঠে পারে ডিম, এরকম একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আমরা শুরু করি, এরকম একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের ছেলেমেয়েরা শুরু করে, তার জীবনটাকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা শুরু করে এরকম একটা লাইন দিয়ে, এরকম একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে একজনে চাই বিসিএস ক্যাডার হয়ে যাক, একজনে চাই ডাক্তার হয়ে যাক, একজনে চাই ইঞ্জিনিয়ার হয়ে যাক, একজনে চাই পাইলট হয়ে যাক, সে কি শিখবে, কি শিখতে পারতেছে সে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে? এবং বাংলাদেশের আপনি শিক্ষা ব্যবস্থা সেই 1971 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে আপনি একটা বই দেখান যেটা আমাদেরকে নৈতিকতা শিখায়, যেটা আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয় এবং যেটা আমাদেরকে একটা স্কিল শিখায়, একটা স্কিলের দক্ষতা আমাদেরকে দিতে পারে। তাহলে এইরকম একটা জায়গায় থেকে আমরা আমাদের প্রতিটা দেশের হচ্ছে মন্ত্রণালয় অপারেট করতেছি, প্রতিটা দেশের মন্ত্রণালয় এক্সিকিউট হচ্ছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে, যেখানে উন্নত বিশ্বে একটা হোটেল খুললে ওই হোটেলের মধ্যে ইমার্জেন্সি এক্সিট দেওয়া থাকে। সেখানে আমার দেশে একটা জনবসতিপূর্ণ এলাকার উপরে একটা ফাইটার জেট উঠতেছে, কিন্তু সেখানে ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে তার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই, ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য কোনো প্ল্যান নাই। সেখানে আপনি দোষটা কাকে দিবেন? সেখানে আপনি কি এই দুর্ঘটনাকে শুধুমাত্র একটা দুর্ঘটনা বলবেন, নাকি এটাকে একটা সিস্টেমেটিক মার্ডার বলবেন, নাকি এটাকে আপনি একটা ক্রাপশনাল মার্ডার বলবেন? কি বলবেন আপনি? অবশ্যই এটা একটা ক্রাপশনাল মার্ডার, এটা একটা সিস্টেমেটিক মার্ডার, এবং এই মার্ডারের জন্য দায় হচ্ছে আমাদের সংবিধান, এই মার্ডারের জন্য দায় হচ্ছে আমাদের প্রতিটি রাজনীতিবিদ, এবং এই মার্ডারের জন্য দায় হচ্ছে এই সরকার। আপনি এই সরকারকে আসলে কি বলবো, মানে কি বললে যে তাদের লজ্জা হবে? এই সরকার হয়ে গেছে একদম ইউনাইটেড সরকার হয়ে গেছে। ইউনাইটেড সরকার যেমন হোয়াইট হাউসের সামনে যেরকম বিক্ষোভ হলে একদিক দিয়ে বিক্ষোভ হচ্ছে, একদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প হেঁটে চলে যাচ্ছে, সে গায়ে লাগাচ্ছে না কি বলতেছে জনগণ, সে দেখতেওছে না জনগণ কি বলতেছে। এই সরকারের অবস্থা হয়ে গেছে এইরকম, ইউনাইটেড সরকার হয়ে গেছে। এই সরকারকে চাই, এই সরকার এমনি টিভি শোতে এসে বলতেছে আপনারা যত পারেন আমাদের সমালোচনা করেন, আর এই সরকার মনে মনে পণ করে বসেছে, মনে মনে প্রতিজ্ঞা করে বসে আছে যে যাই সমালোচনা করুক আমরাও কানে হাত দিয়ে রেখেছি, আমরা কিচ্ছু শুনবো না। এই সরকারের অবস্থা হয়ে গেছে এই রকম। আপনি দেখেন একটা বিপ্লবের সরকার, একটা বিপ্লব পরবর্তী সরকার, যদি নাথিং চেঞ্জ হেয়ার, যদি এখানে কোনো কিছুই চেঞ্জ না হয়, যদি এখানে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, তাহলে এই বিপ্লবের সরকার কেন বসে আছে? কেন সে বসে থাকার মানেটা কি? সে যদি মনে করে এই যে আমাদের আসিফ নজরুল কথায় কথায় কিছু হলেই আমরা বিদেশ থেকে ডক্টর আনবো, আমরা বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব, মানে মানে শেখ হাসিনার মতো একটা ডায়ালগ আছে না কি যেন, মানে শেখ হাসিনার মতো মানে বাউতাবাজির যত ডায়ালগ আছে সবগুলো দেওয়ার জন্য ওরা হচ্ছে মানে পারফেক্ট হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের সরকার শুধুমাত্র দেশটা চালাচ্ছে না, আমাদের সরকার এখানে বসে হচ্ছে রাজনীতি শিখতেছে। আপনাদের যদি রাজনীতি শিখার এতই শখ, তাহলে আপনারা পথটা ছেড়ে দিয়ে রাজনীতি শিখেন, পথ ধরে রেখে রাজনীতি শিখার তো কোনো দরকার নাই। এই যে একটা বিমান কোনো রকম যাচাই বাছাই না করা ছাড়াই হচ্ছে আকাশে উঠে গেল এবং হচ্ছে ক্র্যাশ ডাউন করে একটা জনবসতিপূর্ণ একটা স্কুল অ্যান্ড কলেজের উপরে পড়লো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে, তাহলে এর দায়টা কে নিবে? এর দায়টা কি দিবেন আপনি? এখন পর্যন্ত সরকার কি বলেছে যে এর দায় স্বরূপ বাংলাদেশে যতগুলা ইউজলেস প্লেন আছে, যতগুলো ইউজলেস বিমান আছে সবগুলো আমরা চেঞ্জ করব? এর দায় স্বরূপ উই আর লার্নিং, বাংলাদেশের যে বিমান বাহিনীর প্রধান আছে সে কোনো কাজ করতেছে না, আমরা তাকে পরিবর্তন করব। এর দায় হিসাবে এই সরকার কি লার্নিং করেছে যে আমাদের এই মুহূর্তে কি চেঞ্জ করা দরকার? এটা কি এই সরকার লার্নিং করেছে? আপনাদের কি মনে হয় এই সরকার লার্নিং করেছে? আপনাদের কি মনে হয় এই সরকার লার্নার?
আপনাদের কি এটা মনে হয় এই সরকার এই বিমান ক্র্যাশ ডাউনের পরে কিছু একটা শিখেছে? আপনার কি মনে হয় যদি এই সরকার বিমান ক্র্যাশ ডাউনের পরে কিছু একটা শিখতো, তাহলে এই সরকার বলতো যে আজ থেকে যতগুলো ইউজলেস বিমান আছে, যতগুলো ইউজলেস ফাইটার জেট আছে, সবগুলোকে আমরা বাঙালির দোকানে ফেলে দিব। আজ থেকে এই যে একটা বিমান বাহিনীর প্রধানের জায়গা থেকে সে কোনো যাচাই বাছাই করতেছে না, তার বাহিনীর খোঁজ নিতেছে না, তার বাহিনী কখন কি উড়াচ্ছে, তার ইমার্জেন্সি কোনো প্ল্যান নাই, ইমার্জেন্সি প্ল্যান হ্যান্ডেলিং এর কোনো প্ল্যান নাই, এরকম একটা বাহিনীর প্রধানকে এই সরকার বসিয়ে রাখতো না। এই সরকার লাথি মেরে এই বাহিনীর প্রধানকে বের করে দিত। আর এই বিমান বাহিনীর প্রধানের তো লজ্জা হওয়া উচিত, যেখানে করোনাকালীন সিচুয়েশন হ্যান্ডেল না করতে পেরে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে দেয়, সেখানে হচ্ছে একটা বিমান তার অবহেলা, তার একদম জ্ঞাতসারে, তার হচ্ছে জ্ঞানে থাকা সত্ত্বেও যে এই বিমানটা হচ্ছে ইউজলেস, তার জ্ঞানে থাকা পর্যন্তও, তার জ্ঞানে থাকার পরেও এরকম একটা বিমান উড়াল দেয় এবং হচ্ছে ক্র্যাশ ডাউন করে একটা স্কুল অ্যান্ড কলেজের উপরে, এতগুলো ভবিষ্যতের উপরে ক্র্যাশ ডাউন করে। একটা ছেলে মানে একটা ভবিষ্যৎ, একটা ছেলে মানে একটা দেশ, একটা মেয়ে মানে একটা ভবিষ্যৎ, একটা মেয়ে মানে একটা দেশ। এরকম কতগুলোকে এরকম ভবিষ্যৎগুলোকে 1 মিনিটে শেষ করে দেয় তার দায়িত্ব অবহেলার জন্য। সে এখন পর্যন্ত লজ্জিত পর্যন্ত হয় নাই, তাকে জুতা দিয়ে পেটানোর দরকার, লজ্জা পর্যন্ত এদের নাই। কি বলবেন আপনি? এই যে আমি মনে করি আমাদের সরকারকে অবশ্যই লজ্জিত হওয়া উচিত, এবং আমাদের সরকারের যে বিমান বাহিনী আছে তাকে লজ্জিত হওয়া উচিত এবং তাকে পদত্যাগ করা উচিত। এবং হচ্ছে এই শেখ হাসিনা যতগুলো লোক পদায়ন করে গেছে, আপনি কি মনে করেন যেখানে এলাকার একটা মেম্বার হইতে হইলে মনে করেন শেখ হাসিনার পা চাটা লাগতো, যেখানে এলাকার একটা চেয়ারম্যান হতে গেলে শেখ হাসিনাকে তেল দেওয়া লাগতো, আপনি কি মনে করেন বিমান বাহিনীর প্রধানের জায়গায় শেখ হাসিনা যদি কাউকে অ্যাপয়েন্ট করে থাকে, আপনি কি মনে করেন সে তেলবাজ না, সে দুর্নীতিবাজ না? এটা কি আপনি মনে করেন? অবশ্যই সে দুর্নীতিবাজ, অবশ্যই সে তেলবাজ। যদি সে তেলবাজ না হতো, যদি সে দুর্নীতিবাজ না হতো, যদি সে শেখ হাসিনার চামচা না হতো, তাহলে সে বিমান বাহিনীর প্রধানের জায়গায় অ্যাপয়েন্ট পেত না। এই যে বাংলাদেশের বাহিনীগুলোকে নিয়ে যখনই কিছু বলতে যাই, অনেকে মেসেজ দিয়ে বলে ভাইয়া বাহিনীগুলো আমাদের সম্মানের প্রতীক, এদেরকে কিছু বলেন না। আরে ভাই, আপনাকে রাজনীতি শিখাইছে কে? একটা বাহিনীর প্রধানকে নিয়ে কিছু বলা আর একটা বাহিনীর সিঙ্গুলার নাম্বারকে নিয়ে কিছু বলা, এটা কি পুরো বাহিনীকে নিয়ে কিছু বলা হইলো? এটা কি কোনো রাজনীতি হইলো? আমাদের রাজনীতিবিদেরা পর্যন্ত কথা বলতে চায় না এই বাহিনী সংস্থা নিয়ে। কেন বলতে চায় না? তারা আমাদের বাহিনীগুলো আমাদের ঐতিহ্যের প্রতীক, তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না, আমাদের সম্মানের প্রতীক, তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না। আরে ভাই, একটা বাহিনীতে একদম জুনিয়র লেভেলকে নিয়ে, একটা বাহিনীকে নিয়ে কে বলতেছে? আমরা বলতেছি একটা বাহিনীর বড় বড় পদগুলোর মধ্যে যারা বসে আছে এরাই হচ্ছে দুর্নীতিবাজ। একটা বাহিনীর মধ্যে বড় বড় পদগুলো যারা হোল্ড করে আছে এরা শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার অ্যাপয়েন্টকৃত, এবং এরা শেখ হাসিনার তেলবাজ, এবং এরা শেখ হাসিনার চামচা, একদম খাঁটি চামচা। বিদায় হচ্ছে এদেরকে হচ্ছে বাহিনীর বড় বড় পদগুলা হোল্ড করার সুযোগ শেখ হাসিনা করে দিচ্ছে। তাইলে এইরকম একটা বড় বড় পদগুলোতে আপনি শেখ হাসিনার চামচাদেরকে বসিয়ে রেখে আপনি কি মনে করেন তারা কিছু একটা মনে করেন যাচাই বাছাই করবে, তারা মানুষের জন্য কাজ করবে? আপনার মনে হয় এটা তো কখনো সম্ভব না। কি বলবো, এই যে সিস্টেমেটিক ক্রাইম একটা ঘটে গেল, এটা থেকে সরকার এখনো পর্যন্ত লার্নিং করতে পারে নাই। এটা থেকে সরকার, আমাদের রক্তে বসানো সরকার এখন পর্যন্ত কিছু শিখতে পারে নাই। সেজন্য একজন জুলাই আন্দোলনকারী অংশীদার হিসেবে, একজন জুলাইতে আন্দোলন করা একজন অংশীদার হিসেবে আমি নিজের কাছে নিজে লজ্জিত। কেন লজ্জিত? কেননা আমরা যে আন্দোলন করে যে সরকারকে বসাইছি, এই সরকার ভুল থেকে কখনো শিক্ষা নিচ্ছে না এবং ভুল থেকে শিক্ষা নিতে চায় না, এবং এই সরকার একদম ইউনাইটেড সরকার হয়ে গেছে। চাই লোকে যাই বলুক, এই সরকারের এতটুকু পর্যন্ত তারা কানে ঢুকানোর জন্য আগ্রহী না। এই সরকারের অবস্থা, বরঞ্চ এই সরকারকে কিছু বললে তাদের গায়ে লাগে না, কিন্তু আমার নিজের গায়ে লাগে। কেননা এই সরকার আমাদেরই আন্দোলনের ফলে এসেছে, যার কারণে এই সরকারকে কিছু বলতে গেলে তাদের গায়ে লাগে না, কিন্তু আমাদের নিজের গায়ে লাগে। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। আমি বলবো, এই যে একটা সিস্টেমেটিক ক্রাইম ঘটে গেল, এই সিস্টেমেটিক ক্রাইম থেকে সরকারকে কিছু শিকার দরকার, এবং এই সরকারকে অবশ্যই একটা ডিসিশন নেওয়ার দরকার। ইউজলেস যত ফাইটার জেট আছে এগুলো ফেলে দেওয়া দরকার, এবং হচ্ছে
এই যে জনবসতিপূর্ণ এলাকাতে যাতে আর ফাইটার জেট উড়াতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং প্রতিটি সেক্টরের একটা এক্সিট প্ল্যান, একটা ইমার্জেন্সি এক্সিট প্ল্যান থাকা দরকার। যে কোনো কিছু যদি ক্র্যাশ ডাউন করে বা কোনো কিছু একটা যদি ইমার্জেন্সি হয়, তাহলে হাউ উই ক্যান হ্যান্ডেল দ্যাট, আমরা কিভাবে এটা হ্যান্ডেল করবো, এরকম একটা প্রতিটা বাহিনীর, প্রতিটা সেক্টরের, প্রতিটা মন্ত্রণালয়ের একটা ইমার্জেন্সি সেকশন, একটা ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেলার সেকশন অবশ্যই থাকা দরকার, আমি এটা মনে করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।